হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি এমটিএসের 8-10-2024-এর সেকেন্ড শিফট। 8-10-2024-এর সেকেন্ড শিফটে এমটিএসসি এক্সামটা হয়েছিল। সেই এক্সামে যে সকল কোশ্চেনগুলো ছিল জিকের, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এটা আজকের ক্লাস নম্বর 10। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই বলবো আগের ক্লাসগুলো দেখে নেবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও যুক্ত হওনি, স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে। এখানে তোমরা যারা যুক্ত হওনি তো অবশ্যই যুক্ত হয়ে যাও। এখানে তোমরা কিন্তু সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট এবং জব রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া হয়। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো কী রয়েছে। ভারত হকিতে তার প্রথম অলিম্পিক সোনা জিতেছেন নিম্নলিখিত কোন বছরে? ভারত হকিতে তার প্রথম অলিম্পিক সোনা জিতেছেন কোন বছরে? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, 1928। ভারত এ পর্যন্ত মোট 8বার কিন্তু অলিম্পিকে সোনা জিতেছে। কথাটা মনে রাখো। ভারতীয় পুরুষ হকি দল 1928 সালে আমস্টারডামে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছে। স্বাধীনতার পর মানে স্বাধীন ভারতে 1948 সালে লন্ডন অলিম্পিক ব্রিটেনকে পরাজিত করে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছে। তাহলে এমনি যদি জিজ্ঞেস করে যে ভারত প্রথম হকি অলিম্পিক স্বর্ণপদক কবে জিতেছে, না 1928। এবার যদি স্বাধীনতার পর যদি বলে তখন কবে হবে, না 1948 সালে এই যে লন্ডন অলিম্পিক, যেখানে ব্রিটেনকে পরাজিত করে প্রথম কিন্তু স্বর্ণপদক জিতেছিল ভারত। আর 1928 থেকে 1980 সালের মধ্যে ভারত অলিম্পিকে মোট 8টা স্বর্ণপদক জিতেছে, 8টি। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। ভারতে ক্ষুদ্র ঋণের প্রেক্ষাপটে এসএইচজি বিএলপি ধারণাটি ব্যবহৃত হয়। এসএইচজি বিএলপিতে এই যে এল এর অর্থটা কি? এল এর অর্থ কী হবে? না, এল এর অর্থ হবে হচ্ছে লিঙ্কেজ। এল অর্থাৎ লিঙ্কেজ বলা হয়। এর ফুল ফর্মটা পুরোটা দেখে নাও। এসএইচজি বিএলপির ফুল ফর্ম সেলফ হেল্প গ্রুপ ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম। তাহলে এসেতে হয় সেলফ, এইচে হেল্প, জিতে গ্রুপ, বিতে ব্যাংক, এলতে লিঙ্কেজ আর পিতে প্রোগ্রাম। 1992 থেকে 93 সালে গ্রামীণ এলাকায় স্বসহায়ক গোষ্ঠীগুলিকে আর্থিক সহায়তা প্রদান জন্য এই যে এটা মনে রাখো, নাবার্ড দ্বারা এই সেলফ হেল্প গ্রুপ ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম চালু করা হয়েছিল। কোশ্চেন আসছে কিন্তু, সেলফ হেল্প গ্রুপ ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম চালু করা হয়েছিল কার দ্বারা? হচ্ছে নাবার্ড দ্বারা। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। আর তোমাদের গতকাল কিন্তু ক্লাসটা দিতে পারিনি, আমি বলেছি রেগুলার ক্লাস দেবো, কিন্তু গতকাল দিতে পারিনি কেন? শরীরটা খুবই খারাপ ছিল, শরীর, জ্বর। আর এখনও দেখতে পাচ্ছ ওয়েদার কীরকম, শুধু বৃষ্টি ছাড়া কিছুই নেই। তো ওয়েদার খুবই খারাপ, তার কারণে একটু জ্বর হয়েছে, এই কারণে ক্লাসটা দিতে পারিনি তোমাদের। তো আজকে মোটামুটি সুস্থ হয়েছি, প্যারাসিটামল একদিনে 3টে খেয়ে নিয়েছি, বাস। তারপরের দিন এখনও শরীর দুর্বল, তো সেই দুর্বল শরীর তাও তোমাদের জন্য একটা ক্লাস করাচ্ছি। কেন তো আমাদের তো টাইমের মধ্যে প্রিভিয়াস ইয়ার শেষ করতে হবে, তারপরে আবার সিলেবাস তোমাদের টপিক ওয়াইজ ক্লাসগুলো করাতে হবে। তো এগুলো না শেষ করলে তো হবে না, এই জন্য আজকে একটা ক্লাস নিয়ে এসেছি। তো দেখো সবাই, একদম শেষ পর্যন্ত দেখো সবাই ক্লাসটা। নিম্নলিখিত কোন বছরে হিন্দু বিধবা পুনর্বিবাহকে ভারতে বৈধ ঘোষণা করা হয়েছিল? হিন্দু বিধবা পুনর্বিবাহকে ভারতে বৈধ বলে ঘোষণা করা হয়েছিল, এটা কত সালে? সঠিক অ্যান্সার 1856 সালে ঘোষণা করা হয়েছিল। বিধবা পুনর্বিবাহ সংঘ 1861 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কার দ্বারা? হচ্ছে মহাদেব গোবিন্দ রানাদের দ্বারা। এটা এমটিএস 2023-এ এসেছিল, এটা ভালো করে মনে রাখুন। তারপরে দেখো অন্নপূর্ণা দেবী নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অন্নপূর্ণা দেবী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? না, ইনি হচ্ছেন সুরবাহার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তারপরে কে বেদকে সমস্ত জ্ঞানের উৎস হিসাবে গণ্য করেছেন এবং বেদে ফিরে যান
স্লোগানের জন্য পরিচিত? বেদকে সমস্ত জ্ঞানের উৎস হিসেবে গণ্য করছেন এবং বেদে ফিরে যান বলে একটা স্লোগানও তিনি দিয়েছেন। বেদে ফিরে যাওয়া স্লোগানের জন্য কিন্তু তিনি পরিচিত। তো তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা, এটাও মনে রাখো। তারপরে দেখো, ঋগ্বেদ হলো প্রাচীনতম নমুনা কিসের? ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম নমুনা ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা। মোট 4খানা বেদ রয়েছে, ঋক, সাম, যজু, অথর্ব, তাই তো তোমরা জানো। আমাদের যে পেড পিডিএফ রয়েছে, তো সেই পেড পিডিএফে কিন্তু এই 4খানা বেদ সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে তো ক্লাসটা আমি যদি আলোচনা করি তো অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য আমরা এখানে সেই ডিটেলসগুলো অ্যাড করতে পারিনি, ক্লাসটা অনেকটাই বড় হয়ে যাবে। আর তোমরা যারা আমাদের পেড পিডিএফ নিতে চাও 199 পড়বে এমটিএসের জন্য। এমটিএসের জন্য পুরো ফুল পিডিএফ জিকে এবং ইংলিশের উপর তৈরি করা। এটা যদি কেউ নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তো এখন দেখো 7 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, পুরুষদের কাবাডি কোর্টের দৈর্ঘ্য কত? পুরুষদের কাবাডি কোর্ট এর দৈর্ঘ্য কত? না, এর দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার। 13 মিটার দৈর্ঘ্য। কাবাডি খেলার মাঠের পাশে চিহ্নিত লবির প্রস্থ হচ্ছে 1 মিটার। একটি কাবাডি ম্যাচের সময়কাল 40 মিনিট। আর কাবাডি খেলার প্রতিটি দলে 7 জন খেলোয়াড় দুটি দলের মধ্যে খেলা হয়। প্রতিটি দলে 7 জন খেলোয়াড়ের দুটি দল নিয়ে খেলা হয়। তারপর দেখো 8 নম্বর কোশ্চেন, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি রড আকৃতির জেনেটিক তথ্য বহন করে শুধুমাত্র কোষ বিভাজনের দৃশ্যমান এবং নিউক্লিয়াসে উপস্থিত? নিচের মধ্যে কোনটা রড আকৃতির? সেটা হচ্ছে ক্রোমোজোম। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, ক্রোমোজোম। রড আকৃতির জেনেটিক তথ্য বহন করে শুধুমাত্র কোষ বিভাজনে দৃশ্যমান এবং নিউক্লিয়াসে উপস্থিত। তারপরে দেখো, প্রেরণা শ্রীমানি। প্রেরণা শ্রীমালি কত্থক নৃত্যের অবদানের জন্য কোন বছরে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? তাহলে প্রেরণা শ্রীমালি ইনি কোন নৃত্যের সাথে যুক্ত? হচ্ছে কত্থক নৃত্যের সাথে যুক্ত। কবে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? 2009 সালে। 2009 সালে পেয়েছেন। ভারতের অনেক ধ্রুপদী নৃত্য পরিবেশনের আগে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে নটরাজ হিসেবে পূজা করা হতো? এই যে ধ্রুপদী নৃত্য পরিবেশন করার আগে নটরাজ হিসাবে পুজো করা হতো কাকে? না হচ্ছে শিব। শিবকে পুজো করা হতো। তাহলে নটরাজ হরপ্পা আবিষ্কৃত পাথরের পুরুষ নৃত্যরত মূর্তি। নটরাজ ব্রোঞ্জ ভাস্কর্যটি চোল রাজবংশের আমলে নির্মাণ করা হয়েছিল। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন। তো 11 নম্বর কোশ্চেন যাওয়ার আগে তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে, আমরা তো ক্লাস করাচ্ছি, তো ভালো সেটা খারাপ কি ভালো সেটা তোমরাই একমাত্র বলতে পারবে। আমাদের তো মনেই হতে পারে হ্যাঁ যে আমরা ভালো ক্লাস দিচ্ছি, কিন্তু তোমরা তোমাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে যাও যে ক্লাসটা কেমন হচ্ছে, ঠিক আছে? আর যারা নতুন রয়েছো আমাদের চ্যানেলে যুক্ত রয়েছো, তো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, কেন এই ধরনের জিকে ক্লাস এসএসসি এমটিএসের জন্য খুবই ইম্পর্টেন্ট জিকে ক্লাস কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এক্সামের আগে পর্যন্ত এবং এক্সাম চলাকালীন জিকে ক্লাস তোমাদের জন্য দেওয়া হবে। তো সেই সকল জিকে ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে, ঠিক আছে? তারই সঙ্গে আমাদের টেলিগ্রামেও যুক্ত থেকে যাও, ওখানে সমস্ত কিছু এক্সাম রিলেটেড আপডেট কিন্তু পেয়ে যাবে। সবার আগে এমটিএসের সমস্ত কিছু এক্সামের আপডেট কিন্তু আমরা ওখানে দিয়ে দেবো। এবার দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। 13ই সেপ্টেম্বর 2023 সালে ডিএমকে সাংসদ তিরুচি শিবাকে ড্যাশের কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। ডিএমকে সাংসদ তিরুচি শিবা কোন কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে? শিল্পের কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। এরপরে 12 নম্বর, ভারতীয় সংবিধানের ধারা 21 নিচের কোন অধিকারের কথা বলা হয়েছে? ধারা 21 নম্বর ধারা, এটা কোন অধিকারের কথা বলা রয়েছে? হচ্ছে স্বাধীনতা অধিকার, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা।
জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা, তাহলে এটা কত, ধারা 21-এর সাথে যুক্ত। ভারতীয় সংবিধান অনুযায়ী জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার অধিকার হলো ব্যক্তির মৌলিক অধিকার। এটা জিডি 2024-এ এসছে, ইম্পর্ট্যান্ট, মনে রাখো। আমাদের পেড পিডিএফে কিন্তু অনেক তোমরা কিন্তু এক্সট্রা ডিটেলস পেয়ে যাবে, আমাদের ক্লাসের থেকেও সেখানে কিন্তু অনেক এক্সট্রা ডিটেলস রয়েছে। কেন ক্লাসে আমরা বেশি এক্সট্রা ডিটেলস আলোচনা করতে পারবো না, যেইটুকু ইম্পর্ট্যান্ট যতটা না বললে নয় সেটাই আমরা বলে থাকি, কিন্তু তার থেকেও বেশি এক্সট্রা ডিটেলস আমাদের পেড পিডিএফে দেওয়া রয়েছে। তো সেটা যদি তোমরা কেউ নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। তো 13 নম্বর কোশ্চেনটা কী দেখো, সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী উপন্যাস জিন্দাগিনামা। জিন্দাগিনামা লিখেছেন কি? জিন্দাগিনামা এটা লিখেছেন হচ্ছেন কৃষ্ণা সবতী। কৃষ্ণা সবতী লিখেছেন। তারপরে দেখো, আপনি যখন বেলুন, ভিনিগার এবং বেকিং সোডা একত্রিত করেন তখন কোন গ্যাস নির্গত হয় যার ফলে এটি ফুলে যায়? বেলুন যদি ফোলাতে হয় তাহলে ভিনিগার এবং বেকিং সোডা একত্রিত করে করে দিলেই কিন্তু সে বেলুনটা ফুলবে। তো কেন ফুলে? কি এমন গ্যাস নির্গত হয় তার থেকে? না হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ভিনিগার এবং বেকিং সোডা যদি একত্রিত করে দেওয়া হয় তাহলে সেখানে কার্বন ডাই অক্সাইড নির্গত হবে, যার ফলে বেলুনটা ফুলে যাবে। এরপরে 15 নম্বর, আধিপত্যের জন্য বিখ্যাত ত্রিপক্ষীয় সংগ্রাম নিম্নলিখিত কোন শক্তির মধ্যে হয়েছিল? ত্রিপক্ষীয় সংগ্রাম এটা কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে গুর্জর, প্রতিহার, রাষ্ট্রকূট এবং পাল, এই 3 রাজবংশের মধ্যে হয়েছিল এই ত্রিপক্ষীয় সংগ্রাম। ধর্মপাল কনৌজ দখলের জন্য ত্রিপক্ষীয় সংগ্রামে জড়িত গুরুত্বপূর্ণ শাসকদের একজন ছিলেন। তো এটা মেন হচ্ছে কনৌজ, কনৌজ কার দখলে থাকবে, তো সেটা নিয়েই এই সংগ্রামটা হয়েছিল, যেখানে যাদের মধ্যে এই যে ধর্মপাল একজন, তিনি কনৌজ দখলের জন্য একটা গুরুত্বপূর্ণ শাসক হিসেবে কাজ করছিলেন। তো এটা CHSL 2024-এ এসছে, এই জন্য এখানে আমরা দিয়ে দিয়েছি, মনে রাখো নামটা। তারপরে দেখো 16 নম্বর, সমান রোধ আর এর 4টি প্রতিরোধ বিভিন্ন সম্ভাব্য উপায়ে সিরিজ এবং সমান্তরালভাবে বিভিন্ন সম্মিলিত প্রতিরোধ পাওয়ার জন্য সংযুক্ত থাকে। তো 4টা প্রতিরোধক ব্যবহার করে নিচের কোন প্রতিরোধের সমান অর্জন করা যায় না? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 3, 2R। 2R অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা তোমরা একটু, প্রশ্নটা বড় রয়েছে, একটু ভিডিওটা পারলে পজ করে পড়ে নাও। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, নিচের কোন হরপ্পা স্থানে খনন কার্য থেকে গ্রেট বাথের ধ্বংসাবশেষ পাওয়া গেছে? খনন কার্য থেকে গ্রেট বাথের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সঠিক অ্যান্সার কী হবে? না হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো থেকে। মহেঞ্জোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারখানা জেলার সিন্ধু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, মহেঞ্জোদারো সিন্ধু উপত্যকার সভ্যতার অন্তর্গত, যা ছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতার মধ্যে একটি। মহেঞ্জোদারো 1922 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের একজন অফিসিয়াল RD ব্যানার্জি দ্বারা আবিষ্কৃত হয়। আর মহেঞ্জোদারো বৃহৎ স্নানাগারকে প্রাকৃতিক আলকাত্রার একটা স্তর দিয়ে জল নিষ্কাশন নিরোধ করা হয়েছিল। 18 নম্বর দেখো, HDI 2021 অনুসারে ভারতের নিচের কোন প্রতিবেশী দেশগুলির জন্মের সময় মহিলাদের আয়ু সবচেয়ে বেশি ছিল? মহিলাদের আয়ু সবচেয়ে বেশি ছিল। মালদ্বীপ অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, মালদ্বীপ। ভারতের সুপ্রিম কোর্টের কর্মরত বিচারকদের অবসরের বয়স কত? ভারতের সুপ্রিম কোর্টের কর্মরত বিচারকদের অবসরের বয়স কত বছর? না হচ্ছে 65 বছর। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের 2022-23 অনুসারে ভারতের কোন রাজ্যে আখের সবচেয়ে বেশি উৎপাদনকারী? আখ সবচেয়ে বেশি উৎপাদিত হয় ভারতের কোন রাজ্যে? তো অবশ্যই সঠিক অ্যান্সার উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের কোন শৃঙ্গ হিমালয় পর্বতের অবস্থিত নয়? হিমালয় পর্বতে অবস্থিত নয় যে শৃঙ্গ সেটা হচ্ছে কলসুবাই। বাকি নন্দাদেবী, কামেট, অন্নপূর্ণা এগুলো কিন্তু হিমালয় পর্বতে অবস্থিত। তামিলনাড়ুর চিথিরাই উৎসব নিচের কোন
দেবীকে উৎসর্গ করা হয়। চিথিরাই উৎসব, এটা কোথাকার? না তামিলনাড়ু। ভালো করে মনে রাখো, তামিলনাড়ুর একটি উৎসব চিথিরাই উৎসব। এটা হচ্ছে মীনাক্ষা দেবীকে উৎসর্গ করা হয়, মীনাক্ষা দেবী। এটি বৈষ্ণব এবং বৈষ্ণবদের ঐক্যের প্রতীক হিসেবে এপ্রিল মাসে পালিত হয়। এটি 15 দিন ধরে উদযাপন করা হয়। তামিল ক্যালেন্ডার অনুযায়ী চিথিরাই বছরের প্রথম মাস, আর এই দিন ভগবান বিষ্ণু তার বোন এবং ভগবান সুন্দরেশ্বর বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে আসেন, যা চিথিরাই হিসেবে পরিচিত। গুজরাট সরকার 2023 সালের আগস্টে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট ODOP প্রোগ্রামের জন্য আন্তর্জাতিক পর্যায়ে তার দেশীয় পণ্যের প্রচারের জন্য কত টাকা বরাদ্দ করেছিল? কত টাকা? আচ্ছা, 58 কোটি টাকা। 58 কোটি টাকা বরাদ্দ করেছিল। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন NFSA ভারত সরকার কোন বছরে প্রণীত হয়েছিল? 2013 সালে। এই আইনটি গ্রামীণ জনসংখ্যার 75% পর্যন্ত এবং শহুরে জনসংখ্যার 50% পর্যন্ত ভর্তুকিযুক্ত খাদ্যশস্যকে লক্ষ্যযুক্ত পাবলিক ডিস্ট্রিবিউট সিস্টেমের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছিল, TPDS এর অন্তর্ভুক্ত। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 সংজ্ঞায়িত দায়িত্ব অনুযায়ী রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারের দায়িত্ব হলো যোগ্য পরিবারকে চিহ্নিত করা। আর লাস্ট কোশ্চেন আছে ক্লাসের 25 নম্বর, কি রয়েছে দেখো না, হচ্ছে গ্যাব্রো। গ্যাব্রো কোন ধরনের শিলার উদাহরণ? এই গ্যাব্রোটা হচ্ছে, এটা আগ্নেয় শিলা, এটা একটা আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা কী কী দেখো, মনে রাখো, গ্রানাইট, গ্যাব্রো, ব্যাসল্ট, এগুলো হচ্ছে আগ্নেয় শিলা। পাললিক শিলা হচ্ছে বেলে পাথর, সেল, চুনা পাথর। রূপান্তরিত শিলা নেইসয়েড, স্লেট, সিল্ট, মার্বেল, কোয়ার্টজাইট, এগুলো হচ্ছে রূপান্তরিত শিলা। তো এই ছিল মোট আজকের টোটাল 25খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে, শেষ পর্যন্ত দেখেছো মানে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করে দাও এবং তারই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এবং যে সকল বন্ধুরা তোমাদের এই সকল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তো তাদের মাঝে ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করো। আর তোমরা যারা আমাদের PDF পারচেজ করতে চাও, MTS এর জন্য আমরা এই 4খানা PDF GK এবং ইংলিশের মিলে মোট 4খানা PDF আমরা তৈরি করেছি, যার প্রাইস পড়বে 199 টাকা। তো এটা যদি নিতে চাও তো আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। আর এই PDF পারচেজ করলে তোমাদেরকে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেই গ্রুপে সমস্ত কিছু বাকি আর যত রকমের নোটস লাগে, ওই 4খানা নোটস বাদে তোমাদের আরও যে সকল নোটস প্রয়োজন হবে, সমস্ত প্রকারের নোটস কিন্তু এক্সামের আগে পর্যন্ত তোমাদেরকে প্রোভাইড করা হবে। এক্সাম চলাকালীন এবং এক্সামের আগে পর্যন্ত সমস্ত প্রকারের নোটস কিন্তু আমাদের এই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা হবে। যদি তোমরা আমাদের এই PDF পারচেজ করো তবেই তা প্রাইভেট গ্রুপে অ্যাড করানো হবে। আর কেউ যদি CHSL 2024 21, 22, 24 তিনটে সালের মোট 2300 জিকের আমরা একটা PDF তৈরি করেছি, যার প্রাইস রয়েছে মাত্র 49 টাকা। এটা যদি কেউ নিতে চাও তো নিতে পারো, তার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে হাই লিখে মেসেজ করলেই হবে। CHSL কিন্তু অবশ্যই তোমাদের দরকার। MTS যারা এক্সাম দেবে, আমি বারবার বলেছি যে প্রিভিয়াস ইয়ারগুলো একটু ভালো করে পড়ে রাখবে। সমস্ত SSC যে সকল এক্সামগুলো হয়ে থাকে প্রত্যেকটা এক্সামে প্রিভিয়াস ইয়ার ভালো করে পড়ে রাখবে। তো এই হচ্ছে প্রাইস রেটগুলো রয়েছে। তো যদি কেউ নিতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো।